হ্যালো ফ্রেন্ডস, আগের দিনে আমরা আলোর প্রতিফলন বা রিফ্লেকশন নিয়ে পড়েছি। আজকে আমরা আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট নিয়ে জানব। প্রথমে বলি প্রতিসরণ কাকে বলে। যখন আলোকরশ্মি একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে, এটা ধরো কোন একটা মাধ্যম 1 আর এটা অপর একটা মাধ্যম 2, তাহলে আলোকরশ্মি যখন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অপর একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করতে চায়, তখন আলোকরশ্মি এই বিভেদ তল থেকে এই দুটো মাধ্যমে যেটা দিয়ে আলাদা হচ্ছে সেটা বলে বিভেদ তল। চিত্রে এম ড্যাশ বিভেদ তল। তাহলে এই বিভেদ তল থেকে কি হচ্ছে, আলোকরশ্মিটার যেদিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে দিকটা পরিবর্তন হয়ে যায়। ধরো এ, এটা ও বিন্দু, তাহলে এ যাচ্ছিল ধরো এ ও সি পথে, কিন্তু সে এই বিভেদ তলটা থাকার জন্য চলে এলো এ ও বি পথে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। তাহলে আলোকরশ্মি যখন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে দিক পরিবর্তন করে অপর একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে, সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিফলনের সাথে প্রতিসরণের মূল পার্থক্য হলো যে প্রতিফলনে আলোকরশ্মিটা সেই মাধ্যমেই থাকে, কিন্তু প্রতিসরণে আলোকরশ্মিটা কিন্তু অপর মাধ্যমে প্রবেশ করে এবং যেদিকে যাচ্ছিল সেইখান থেকে আলোকরশ্মির মুখটা বা অভিমুখটা পরিবর্তন হয়ে থাকে। এবার এই পরিবর্তনের নিয়মটা কি সেটা আমরা দেখি। তার আগে আমি বলি যে আলোর হচ্ছে দুটো মাধ্যম থাকে। এক নম্বর হচ্ছে ঘন মাধ্যম আর 2 নম্বর লঘু মাধ্যম। এই ঘন আর লঘু মাধ্যমের ধারণাটা আমাদের কিন্তু নর্মাল যে আমরা ঘন এবং লঘু বস্তু বলতে বুঝি তার চেয়ে কিছুটা আলাদা। বাস্তবে কিন্তু একটা ঘন বস্তু আলোকীয় লঘু মাধ্যম হতে পারে, আবার একটা লঘু বস্তু আলোকীয় ঘন মাধ্যম হতে পারে। যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেটাকে বলা হয় লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোর গতিবেগ কম তাকে বলা হয় ঘন মাধ্যম। যেমন আমি যদি উদাহরণ হিসেবে নিই কাঁচ এবং জল, এখানে কাঁচ এবং জলের মধ্যে জল মাধ্যমে আলোর গতিবেগ বেশি। যদি আমি জলের গতিবেগ ভি ডাব্লু লিখি, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ যদি ভি জি, জি ফর গ্লাস লিখি, তাহলে ভি ডাব্লু ইজ গ্রেটার দেন ভিজি, ভি ডাব্লু গ্রেটার দেন ভিজি। অর্থাৎ জল মাধ্যমে আলোর বেগ কাঁচ মাধ্যমে আলোর গতিবেগের থেকে বেশি। তাই এক্ষেত্রে লঘু মাধ্যম, আলোর সাপেক্ষে লঘু মাধ্যম হলো জল, আলোর সাপেক্ষে ঘন মাধ্যম হলো কাঁচ। এবার আমি দেখি যে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কীরকম তার অভিমুখ পরিবর্তন হয়। তাহলে ফার্স্টে আমি দেখব যেটা যে 1 নম্বর ঘন থেকে লঘু। এক্ষেত্রে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আর সবসময় বড় হবে আই থেকে, অর্থাৎ প্রতিসরণ কোণ সবসময় আপতন কোণ থেকে বড় হবে। এর ছবিটা কিরকম হবে, দেখো ফার্স্টে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আমি ছবি আঁকি, তাহলে এটা কি, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। এক্ষেত্রে দিস ইজ রেয়ার আর মিডিয়াম, দিস ইজ ডেন্সার। এক্ষেত্রে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, ধরো এ ও, তখন এই রশ্মিটা অভিলম্ব থেকে, এটা অভিলম্ব ও এন,
বা এন এন ড্যাশ, এটা অভিলম্ব, এটা বিভেদ তল এম এম ড্যাশ, তখন অভিলম্ব থেকে এই রশ্মিটা দূরে সরে যাবে, অর্থাৎ এইভাবে দূরে সরে যাবে। সে কিন্তু যাচ্ছিল এই বরাবর, দূরে সরে গেল, ধরো এটা বি বা এটা সি, এটা হলো বি, তাহলে সে যাচ্ছিল কোন দিকে, স্ট্রেট লাইন বরাবর, কিন্তু এই মাধ্যমটা থাকার ফলে সে কিন্তু এখান থেকে অভিলম্ব থেকে দূরে সরে গেল। এখন অভিলম্বের সাথে যে কোণটা করছে সেই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ আর, এবং অভিলম্বের সাথে যে এই আপতিত রশ্মি যে কোণ করছে তাকে বলা হয় আপতন কোণ আই। তাহলে বুঝতেই পারছো এখানে আর গ্রেটার দেন আই হচ্ছে, এখানে আর গ্রেটার দেন আই হচ্ছে, এবং এক্ষেত্রে যদি আমি আলো যেদিকে যাওয়ার কথা ছিল এবং যেদিকে গেল তাদের মাঝের যদি কোণটা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে সেই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। অর্থাৎ এক্ষেত্রে চ্যুতি কোণ, একে ডেল্টা হিসেবে লিখে, এটা ডেল্টা চিহ্ন। যদি আমি কোণ হিসেবে লিখি তাহলে চ্যুতি কোণ কোনটা, বি ও সি। কেন না, ওসি পথে চলে যাচ্ছিল, মাধ্যম থাকার জন্য ওবি পথে গেল, তাহলে এর মাঝের কোণ কত, বি ও সি। কোণ বি ও সি এটা হচ্ছে চ্যুতি কোণ, এটা সমান কত হবে না আর মাইনাস আই, প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। কখন না, যদি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তবে তার চ্যুতি কোণ হবে আর মাইনাস আই, প্রতিসরণ কোণ এবং আপতন কোণের বিয়োগফল। লঘু মাধ্যমের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হবে, অর্থাৎ লঘু মাধ্যমের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে যদি আমরা বিচার করি। নম্বর 2, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে এটা অভিলম্ব, এক্ষেত্রে আলোকরশ্মি আসছে এ ও, এক্ষেত্রে আলোকরশ্মিটা অভিলম্বের দিকে সরে যাবে, অর্থাৎ এটা যাচ্ছিল এই বরাবর, এ সরে যেয়ে আসবে এই বরাবর। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণ কোনটা, এটা এইদিকে যাচ্ছিল ওসি বরাবর, চলে এলো ওবি বরাবর, তাহলে এক্ষেত্রে বিওসি চ্যুতিকোণ যদি আমি বলি, এক্ষেত্রে চ্যুতিকোণ অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু, দেখো এইটা আই আর এখানে আর কোনটা, এটা আর, তাহলে এখানে আইটা বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে আই মাইনাস আর হবে, আই মাইনাস আর হবে। তাহলে চ্যুতিকোণের মান বোঝা গেল। তাহলে আমি যদি সামারি করি, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে চ্যুতিকোণের মান হবে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ চ্যুতিকোণের মান হবে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। নেক্সট আসি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কাকে বলে, একে মিউ অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমে আলো যাচ্ছে, যদি কাঁচ মাধ্যম হয় কাঁচ, যদি জল মাধ্যম হয় জল, যদি তেল মাধ্যম হয় তেল, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যম, ওই বলতে এখানে যে মাধ্যমে আলোটা যাচ্ছে, বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি সি হয় এবং ওই মাধ্যমে আলোর গতিবেগ ভি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই রিলেশনটা মেনে চলে, মিউস ইজ ইকুয়াল টু সি বাই ভি। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের মান নির্দিষ্ট, এটা চেঞ্জ হয় না, এর মান হয় সি এর মান হয় 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড, যদি কিলোমিটারে করি 3 × 10⁵ কিলোমিটার প্রতি সেকেন্ড। এটা মুখস্থ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে।
তাহলে মিউ সমান সি বাই ভি। এটা হচ্ছে অঙ্ক কষার ফর্মুলা। এবং মিউ সমান আর একটা জিনিস হয় অঙ্ক কষার, সাইন আই বাই সাইন আর। সাইন তোমরা মাধ্যমিকে শিখেছো, সাইন কস এগুলো একটা ত্রিকোণমিতিক কোণ অনুপাত, ত্রিকোণমিতিক রাশি, সাইন কস এগুলো। তাহলে সাইন আই বাই সাইন আর এটাও সমান হবে মিউ। সাইন আই বাই সাইন আর কি ব্যাপারটা কি না, যদি আলোকরশ্মির একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেল, আপতন কোণ হলো আই এবং প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে মিউ সমান হবে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, এই দুটোর অনুপাত। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এবং এই প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যম দুটোর প্রকৃতি, উষ্ণতা এবং ব্যবহৃত আলোর বর্ণের উপর। কি কি বললাম আবার বলছি, মাধ্যম দুটোর প্রকৃতি অর্থাৎ কি মাধ্যম নেওয়া হয়েছে তার উপর, আর কি আলোক বর্ণ নির্ভর করছে তার উপর। লাল আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক আলাদা, বেগুনি বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক আলাদা হবে। এগুলো আরও ডিটেলসে পড়ানো যায়, তো তোমাদের মেনলি যে জিনিসটা আমি পড়িয়ে দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসবে। এবার ধরো একটা আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে জল মাধ্যমে গেল, কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ জি, জল মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লু, এইভাবে গেল। আগে বলেছি কাঁচটা ঘন, তাহলে এখানে আইটা বড় হবে আরটা ছোট হবে। এখন কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি করে লিখব? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এইরকম হবে, লিখতে হবে যার সাপেক্ষে সেটাকে আগে লিখব, যার বার করব সেটা পরে। অর্থাৎ কাঁচ সাপেক্ষে জলে জি মিউ ডাব্লু, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটা সমান লিখতে পারবো কাঁচের মিউ ডাব্লু জলের প্রতিসরাঙ্ক বাই কাঁচের প্রতিসরাঙ্ক। এটাকে ভেঙে নেওয়া যায়। অর্থাৎ কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি বার করতে বলে, তার মানে হচ্ছে জলের পরম প্রতিসরাঙ্ক বাই কাঁচের পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মানে আলোকরশ্মি যদি শূন্য মাধ্যম থেকে জল মাধ্যমে আসে, তাহলে শূন্য মাধ্যম এবং জল মাধ্যমের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হচ্ছে মিউ ডাব্লু। জি মিউ ডাব্লু সমান হচ্ছে মিউ ডাব্লু বাই মিউ জি, সমান হয়ে যাবে এখানে ভিজি বাই ভি ডাব্লু। বা আমি যদি নোটেশন লিখি 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1 সমান ভি 1 বাই ভি 2। বেগের ক্ষেত্রে কিন্তু 1টা আগে আসবে, প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু 2টা আগে আসবে। এইগুলো হলো আমাদের বিভিন্ন অঙ্ক কষার ফর্মুলা। হয়তো আমাকে বলে দিল এখানে যে তাহলে আমাদের তিনটা আমরা ইকুয়েশন পেলাম। 1 নম্বর ইকুয়েশন কি, মিউ সমান সি বাই ভি। 2 নম্বর ইকুয়েশন পেলাম মিউ সমান সাইন আই বাই সাইন আর। 3 নম্বর ইকুয়েশন পেলাম জি মিউ ডাব্লু সমান মিউ ডাব্লু বাই মিউ জি সমান ভিজি বাই ভি ডাব্লু। 4 নম্বর ইকুয়েশন হলো যে যদি চ্যুতিকোণ ডেল্টা হয়, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে চ্যুতিকোণ ডেল্টার মান হবে আর মাইনাস আই। কখন না ঘন থেকে লঘুতে গেলে, এবং ডেল্টা সমান আই মাইনাস আর, ঠিক উল্টোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে। এই হলো আমাদের না যাবতীয় অঙ্ক কষার সূত্র। এই দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করব। তাহলে এটা মোটামুটি প্রতিসরণের থিওরিটা আমি বলে দিলাম। এবং একটা কথা বলি যে প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত সেটি হলো আলোর কম্পাঙ্ক। আলোর কম্পাঙ্ক কিন্তু কখনোই পরিবর্তন হয় না, বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক কি হয় আনচেঞ্জ থাকে, ইট রিমেন্স আনচেঞ্জড। প্রশ্ন করতে পারে যে প্রতিসরণের ক্ষেত্রে আলোর বেগ না তরঙ্গ দৈর্ঘ্য না কম্পাঙ্ক না কোনোটিই নয়, এই কোনটি অপরিবর্তিত থাকে, তাহলে উত্তর হবে কম্পাঙ্ক।
এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। এক নম্বর, যদি জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 হয় ও কাঁচের, এটা কিন্তু দুটোই বায়ুর সাপেক্ষে জলের, বায়ুর সাপেক্ষে কাঁচের, পরম প্রতিসরাঙ্ক 3/2 হয়, তবে কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? অঙ্কটা বোঝো ভালো করে। যদি জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 হয়, কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে আমাকে জলের পরম প্রতিসরাঙ্ক এবং কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। আমাকে চেয়েছে কি, যে কাঁচের সাপেক্ষে জলের। তাহলে আমি এখানে কি কি বলে দিয়েছি না, এ মিউ জি বলে দিয়েছি আর এ মিউ ডাব্লু বলে দিয়েছি। এ মানে এ আর এর সাপেক্ষে, পরম প্রতিসরাঙ্ক মানেই হচ্ছে সেটা এ আর বা বায়ুর সাপেক্ষে। তাহলে আমাকে বলেছে জলের পরম প্রতিসরাঙ্ক, তাহলে জলের প্রতিসরাঙ্ক মানে 4/3, এখানে লিখবো 4/3, এখানে লিখবো 3/2। তাহলে আমাকে কি বলেছে, এখানে কি চেয়েছে আমাকে, মিউ, তাহলে কার সাপেক্ষে, কাঁচ সাপেক্ষে, তাহলে কাঁচটা আগে লিখবো, জল, এটা আমাকে বার করতে চেয়েছে। তাহলে আমাকে মিউ জি মিউ ডাব্লু বলে দিয়েছে, জি মিউ ডাব্লু বার করতে বলেছে। তাহলে আমি কি করব, এক্ষেত্রে আমি সূত্র এখনই বললাম যে জি মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু মিউ ডাব্লু বাই মিউ জি, বা এ মিউ ডাব্লু বাই এ মিউ জি। মিউ ডাব্লু কত, 4/3, আর মিউ জি কত, 3/2। তাহলে কত হবে, 4/3 ভাগটা গুণ করলে উল্টে যাবে, 3/2টা হয়ে যাবে 2/3, তাহলে হয়ে যাবে 8/9। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 8/9। বলো, বুঝতে পারা গেল? খুব সোজা অঙ্কটা। দু নম্বর অঙ্ক, যদি বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, এখানে শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁻², কিন্তু বায়ুতে আমি ধরে নিলাম। যদি বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে কাঁচে আলোর বেগ কত? যদি বায়ুতে আলোর বেগ এত হয়, কাঁচের আলোর বেগ কত দেওয়া আছে, যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 বা 1.5, 3/2 মানে 1.5। তাহলে আমি অঙ্কটা কি করব, ভালো করে বোঝো। যদি বায়ুতে আলোর বেগ বলে দিয়েছে, তাহলে আমি কি করব অঙ্কটা, এক্ষেত্রে বায়ুতে আলোর বেগ আমি কি জানি, যে পরম প্রতিসরাঙ্ক মিউ সমান c/v, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কাঁচ মাধ্যমে আলোর। তাহলে মিউ তো আমাকে বলে দিয়েছে, মিউ কত, এ মিউ জি 3/2 বা 1.5, তাহলে 1.5 সমান বায়ুতে আলোর বেগ বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বলে দিয়েছে 3 × 10⁸, তাহলে আমাকে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ চেয়েছে। তাহলে ভি সমান কত হবে, 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। তাহলে আমি যদি কাটাকুটি করি, 1.5 × 2 = 3,
তাহলে হয়ে যাবে 2 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো অঙ্ক করতে গেলে প্রথমে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, থিওরি ক্লিয়ার করতে হবে। থিওরি যদি পড়ো তাহলে এমসিকিউ দিক বা যাই দিক কোনো কিছু কিন্তু অসুবিধা হবে না। এক্ষেত্রে বলে রাখি যে আলো যদি কোনো সারফেসের উপর লম্বভাবে পড়ে, লম্বভাবে পড়া মানে সে কিন্তু লম্বভাবেই ফিরে যাবে। তাহলে এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যবর্তী কোণটা কত হবে? আপতন কোণ মানে লম্বর সাথে আপতন কোণ বা প্রতিসরণ কোণ 0। তাহলে এক্ষেত্রে কিন্তু চ্যুতিও 0 হবে, চ্যুতি 180° হবে, প্রতিসরণ 0 হবে। আপতন কোণের মান 0। আপতন কোণ যদি লম্বভাবে পড়ে তাহলে কিন্তু সে লম্বভাবেই চলে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তার আপতন কোণ 0। আচ্ছা, লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু লম্ব আপতনের ক্ষেত্রে I = 0। এবার I 0 মানে তোমরা বুঝতে পারছো যে আরটাও 0 হবে। এইভাবে অঙ্কগুলো আসবে। নেক্সট যদি আমাকে একটা চ্যুতি কোণের অঙ্ক দেয়, আমি যদি চ্যুতি দিয়ে একটা অঙ্ক করতে চাই যে কোনো আলো 45° কোণে আপতিত হলো, আলো কোনো তরলের পৃষ্ঠে (45° কোণে আপতিত হলো যদি চ্যুতি কোণের মান 10° হয় তবে প্রতিসরাঙ্ক কত? তবে প্রতিসরাঙ্ক কত? আচ্ছা আচ্ছা, চ্যুতি কোণের মান 15° করে নাও। তার কারণ হচ্ছে 10° করলে ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করতে হবে। আমরা এখানে ক্যালকুলেটার নাই, হাতেই করাচ্ছি বলে এখানে 15°। প্রতিসরাঙ্ক কত? আশা করি তোমাদের সাইন কসের মানগুলো মনে আছে, ঠিক আছে? আলো কোনো তরলের উপর 45° কোণে আপতিত। আচ্ছা, আমি সাইডে লিখে রাখছি যে I1 সমান তাহলে হয়ে গেল, বা I সমান হয়ে গেল 45°, ডেল্টা সমান আমার হয়ে গেল 15°। তাহলে আর সমান বার করতে পারবে। আর যদি বার করি তাহলে মিউ সমান আমি বার করে নিতে পারবো sin I বাই sin R। এবার সাইন কসের ভ্যালুগুলো দেখো, আমি একটু লিখে দিচ্ছি। 0°, 30°, 45°, 60°, 90°। যদি সাইনের ক্ষেত্রে ভ্যালু বসায়, sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। যদি কসের ক্ষেত্রে মানগুলো বসায় ঠিক এর উল্টো, অর্থাৎ cos 0 মানে sin 90 1, cos 30 মানে sin 60 √3/2, cos 45 sin 45 এর মান 1 1/√2, cos 60 মানে sin 30 হাফ এবং cos 90 মানে sin 0 0। এই মানগুলো আমাদেরকে প্রধানত মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কোণের মান, এক একটা করে কোণ। এইভাবে আমাকে মানগুলো মনে রাখতে। তাহলে আমাকে এখানে কি বলেছে? আইটা বলে দিয়েছে, আরটা চাই। এবার কোনো তরলের উপরে পৃষ্ঠে এখানে বলেছে যে আলোটা বায়ু থেকে ওই তরলের উপরে এলো। তাহলে বুঝতে পারছো যে বায়ু সবসময় ঘন, যে কোনো মাধ্যম হোক না কেন বায়ু হবে ঘন। তাহলে এই সরি ভেরি মিস্টেক, বায়ু হলো লঘু। যে কোনো মাধ্যম হোক বায়ু হবে লঘু। তাহলে এক্ষেত্রে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে এলো তখন চ্যুতিকোণের মান কত হবে না I - R। তাহলে এক্ষেত্রে I - R, তাহলে আমরা জানি যে ডেল্টা = I - R কখন? যখন লঘু থেকে ঘনতে আসবে। ডেল্টার মান বলে দিয়েছে 15°, I এর মান বলে দিয়েছে 45°। তাহলে R এর মান আমি পেয়ে যাব কত হবে না R সমান হবে 45 - 15 মানে 30°। তাহলে প্রতিসরাঙ্ক কত? মিউ সমান sin I বাই sin অফ R। তাহলে মিউ = sin I কত? I 45° মানে sin 45° বাই sin
30°। দেখো মানগুলো আমি লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। সাইন 45 মান কত, 1/√2, 1/√2, আর সাইন 30 মান হাফ। তাহলে 1/√2 গণিত 2, দ্যাট ইজ √2। 1/√2 2, তার মানে হচ্ছে √2, কারণ 2টাকে লেখা যায় √2 এর স্কোয়ার। তাহলে আর সমান হয়ে গেল আমার এখানে প্রতিসরণ কোণের মান হয়ে গেল মিউয়ের মান হয়ে গেল √2। তা প্রতিসরণকের মান কত হবে, √2। √2 এর মান ভ্যালু যদি আমি নিউমেরিক্যালি বসাই তাহলে 1.414। এইভাবে অঙ্কগুলো আমার করে নিতে হবে। যে যা কিছু অঙ্ক দিই হয় কোনোটাতে আই বলে দেবে, কোনোটাতে ডেল্টা বলে দেবে, কোনোটাতে আর বলে দেবে, সেইভাবে আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আশা করি অঙ্কগুলো পেরেছো বুঝতে। হ্যাঁ, যদি কি ভালো থাকে তাহলে নেক্সট দিন আমি আরও লেন্স নিয়ে অঙ্ক কিছু করাবো, বা আমি ওই হিট বা তাপ নিয়ে কিছু পড়াবো। আজকে আশা করি ভালো লেগেছে ক্লাস। যদি ভালো থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।